হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সিভিল ইঞ্জিনিয়ার্স ক্লাব। আজকে আমরা যে টপিকটার উপর আলোচনা করব সেটা হচ্ছে ক্লোরিনেশন। প্রথমে আমরা দেখে নেব ক্লোরিনেশন কি জিনিস, তারপরে ক্লোরিনেশনের কত ধরনের টাইপ আছে এবং ক্লোরিনেশনের উপর কোন ধরনের তথ্যগুলো আমাদের জানা প্রয়োজন ফর গভর্নমেন্ট সার্ভিস, অথবা যারা এই মুহূর্তে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছে বা বিটেক পড়ছে তাদের এই ক্লোরিনেশন চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। তো খুবই সংক্ষেপে আমি বলবো যে তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং জানা দরকার এই বিষয়ের উপর। প্রথমেই চলে যাব ক্লোরিনেশন। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ক্লোরিনেশন? আমরা প্রত্যেকেই জানি যে ক্লোরিনেশন হচ্ছে একটা ডিসইনফেকশন প্রসেস। তো ক্লোরিনেশন ইজ দ্য অ্যাডিশন অফ ক্লোরিন টু ওয়াটার টু কিল ব্যাকটেরিয়া অ্যান্ড ভাইরাস। খুব সহজভাবেই বোঝা যাচ্ছে যে ক্লোরিনেশন হচ্ছে জলের মধ্যে ক্লোরিন অ্যাড করার একটা প্রসেস, এবং যে প্রসেসের মাধ্যমে আমরা ব্যাকটেরিয়া এবং ভাইরাসকে মারতে পারি জলের মধ্যে। নেক্সট চলে যাব টাইপ অফ ক্লোরিনেশন। টাইপ অফ ক্লোরিনেশন যদি আমরা দেখি, আমরা দেখতে পাবো 1 থেকে 7, অর্থাৎ 7 ধরনের। there are 7 types of chlorination. প্রথমেই চলে যাব plain chlorination. what is plain chlorination? when only chlorine treatment is given to raw water, অর্থাৎ যখন কোনো একটা র ওয়াটারে আমরা কেবলমাত্র ক্লোরিনেশন প্রসেসটাই করব, অন্য কোনো ট্রিটমেন্ট দেব না, সেডিমেন্টেশন হবে না, ফিল্ট্রেশন হবে না, কোনো কিছু হবে না, স্ক্রিনিং হবে না, একমাত্র ক্লোরিনেশন প্রসেসটাই আমরা করব, সেক্ষেত্রে কিন্তু সেটাকে বলা হয় প্লেন ক্লোরিনেশন। অর্থাৎ কোনো জলের র ওয়াটারের মধ্যে যখন আমরা শুধুমাত্র ক্লোরিনেশন প্রসেসটা করব তখন তাকে বলা হয় প্লেন ক্লোরিনেশন। এক্ষেত্রে ক্লোরিন ডোজ রাখতে হবে আমাদের 0.5 mg পার লিটার, অর্থাৎ প্রত্যেক লিটার জলে 0.5 mg আমাদের ক্লোরিন অ্যাড করতে হবে। আচ্ছা, এবার যেটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জানতে হবে, তাহলে কোন ধরনের জলের ক্ষেত্রে আমরা এই প্লেন ক্লোরিনেশন করব? শুধুমাত্র ক্লোরিনেশন প্রসেস করে ছেড়ে দেবো? মনে রাখতে হবে রিজার্ভার এবং লেক এই ধরনের জল যেখানে টার্বিডিটি খুব কম আছে, সেক্ষেত্রে আমরা এই ধরনের ক্লোরিনেশন প্রসেস করেই জলটাকে ডিস্ট্রিবিউশন সিস্টেমের মধ্যে পৌঁছে দেবো। এছাড়া বিভিন্ন ধরনের যুদ্ধকালীন পরিস্থিতিতে আর্মি ক্যাম্প, মিলিটারি ক্যাম্প যেখানে জল সরবরাহ করতে হয় আমাদের, সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আমাদের এই ক্লোরিনেশন প্রসেস করেই আমাদের কিন্তু জলটাকে ডিস্ট্রিবিউশন সিস্টেমে পৌঁছে দিতে হবে, অর্থাৎ সেটা প্লেন ক্লোরিনেশন হবে। নেক্সট চলে আসবো প্রি ক্লোরিনেশন। প্রি ক্লোরিনেশন নাম শুনেই বোঝা যাচ্ছে when chlorination is done before filtration or sedimentation coagulation, অর্থাৎ ক্লোরিনেশন প্রসেসটাকে যখন আমরা বিফোর ফিল্ট্রেশন প্রসেস করব। জেনারেলি ক্লোরিনেশন করার স্টেপ হচ্ছে ফিল্ট্রেশন প্রসেসের পরে, কিন্তু যে ক্ষেত্রে আমরা ফিল্ট্রেশন প্রসেসের আগে করব অথবা সেডিমেন্টেশন কোয়াগুলেশন প্রসেসের আগে করব, তখন কিন্তু আমরা তাকে প্রি ক্লোরিনেশন বলবো। এই প্রি ক্লোরিনেশন করলে আমাদের অ্যাডভান্টেজ কি আছে? এটা ইমপ্রুভ করে কোয়াগুলেশন প্রসেসকে এবং রিডিউস করে ফিল্টারের উপর বিভিন্ন ধরনের যে লোড থাকে সেগুলোকে রিডিউস করে। এক্ষেত্রে ডোজ হচ্ছে 5 to 10 mg পার লিটার, অর্থাৎ প্রত্যেক লিটারে আমাদের 5 থেকে 10 mg ক্লোরিন দিতে হবে। নেক্সট চলে আসবো পোস্ট ক্লোরিনেশন। এটাও নাম শুনেই বোঝা যাচ্ছে পোস্ট ক্লোরিনেশন, অর্থাৎ পরে when chlorination is done after all other treatment, সব ধরনের ট্রিটমেন্টের পরে গিয়ে যখন আমরা ক্লোরিনেশন করব সেটাকে বলা হয় পোস্ট ক্লোরিনেশন, অর্থাৎ আফটার ফিল্ট্রেশন। জেনারেলি ফিল্ট্রেশন শেষের দিকের একদম ইউনিট, ফিল্ট্রেশনের পরে যখন করব এবং ফিল্ট্রেশনের পরে ক্লোরিনেশন করে তারপরে ওয়াটারটাকে আমরা ডিস্ট্রিবিউশন সিস্টেমে পাঠিয়ে দেবো, অর্থাৎ আফটার ফিল্ট্রেশন। খুব সহজভাবে যদি মনে রাখতে চাই আমরা, তাহলে প্রি ক্লোরিনেশন হচ্ছে বিফোর, যখন ক্লোরিনেশনটাকে বিফোর ফিল্ট্রেশন প্রসেসের আগে করা হবে, আর যখন ফিল্ট্রেশন প্রসেসের পরে করা হবে তখন তাকে পোস্ট ক্লোরিনেশন বলবে। নেক্সট চলে আসবো ডবল ক্লোরিনেশন। ডবল ক্লোরিনেশন কি জিনিস? এটাও নাম শুনেই বোঝা যাচ্ছে ডবল ক্লোরিনেশন, অর্থাৎ when water is highly turbid and contaminated, then pre-chlorination is also done along with post-chlorination, which is called double chlorination. অর্থাৎ যখন কোনো একটি জল প্রচন্ড টার্বিড হবে এবং কন্টামিনেটেড হবে, তখন সেই জলের ক্ষেত্রে আমরা প্রি ক্লোরিনেশনও করব, পোস্ট ক্লোরিনেশনও করব। যেহেতু দু ধরনের ক্লোরিনেশনই করছি, একে বলা হবে ডাবল ক্লোরিনেশন। ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে আসবো ব্রেক পয়েন্ট ক্লোরিনেশন। ব্রেক পয়েন্ট ক্লোরিনেশনটা খুব ভালো করে বুঝতে হবে। আচ্ছা, ব্রেক পয়েন্ট ক্লোরিনেশন রিপ্রেজেন্ট that much dose of chlorination beyond which any further addition of chlorine
will appear as free residual chlorine। অর্থাৎ খুব ভালো করে বুঝতে হবে এটা, যে ব্রেক পয়েন্ট ক্লোরিনেশন হচ্ছে এমন একটা পয়েন্টকে রিপ্রেজেন্ট করে যার বাইরে আমরা যদি ফার্দার কোনো ক্লোরিন অ্যাড করি সেই ক্লোরিনটা আর ব্যবহৃত হবে না, সেটা পুরোপুরি রেসিডুয়াল হিসেবে পড়ে থাকবে। অর্থাৎ আমরা এই গ্রাফটার দিকে একটু চলে যাব। গ্রাফের দিকে যদি আমরা তাকিয়ে দেখতে, এখানে হরাইজন্টাল ডিরেকশনে রিপ্রেজেন্ট করছে অ্যাপ্লাইড ক্লোরিন, অর্থাৎ আমরা জলের মধ্যে যে পরিমাণ ক্লোরিনটা দিচ্ছি। ভার্টিক্যাল ডিরেকশনটা রিপ্রেজেন্ট করছে যে পরিমাণ ক্লোরিন পড়ে থাকবে রেসিডুয়াল হিসেবে। তাহলে দেখো এই যে ইমাজিনারি লাইনটা যেটা ব্ল্যাক কালারের রয়েছে সেটা হচ্ছে 45 ডিগ্রিতে টানা হয়েছে, অর্থাৎ আমি যে পরিমাণ ক্লোরিন দিলাম সেই পরিমাণ ক্লোরিনই যদি রেসিডুয়াল পড়ে থাকতো তাহলে এই বরাবর আমার কার্ভটা যেত। কিন্তু কি হয় দেখো, এ পয়েন্ট থেকে যদি আমি বিবেচনা করি তাহলে কার্ভটা দেখো এই ইমাজিনারি লাইন থেকে একটু নেমে যাচ্ছে, অর্থাৎ কিছু পরিমাণ আমার ক্লোরিন ব্যবহৃত হচ্ছে। এই করতে করতে কার্ভটা এই বি পয়েন্ট পর্যন্ত আসলো। বি পয়েন্ট অবধি যাওয়ার পরে আমি যদি ফার্দার আরো বি পয়েন্টের পরে যদি আমি ফার্দার আরো ক্লোরিন অ্যাড করি তাহলে দেখো কার্ভটা নেমে গেল, অর্থাৎ রেসিডুয়াল ক্লোরিনের পরিমাণটা কমে যাচ্ছে। দেখো ভার্টিক্যাল ডিরেকশনে রেসিডুয়াল ক্লোরিনের পরিমাণটা কমে যাচ্ছে। এই বি পয়েন্টে কি হয়, প্রথমে যখন আমরা এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করছে সেটা তো ভাইরাস এবং ব্যাকটেরিয়াকে কিল করছে। তারপরে বি পয়েন্টে যাওয়ার পরে আমি যদি ফার্দার আরো ক্লোরিন দিই সেক্ষেত্রে কি হবে, যে ধরনের অর্গানিক ম্যাটারগুলো জলের মধ্যে রয়েছে সেগুলোকে অক্সিডাইজ করে দেবে। যে ক্লোরিনটা দেবো সেটা অক্সিডাইজ করবে, অক্সিডাইজ করতে 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 সি পয়েন্ট পর্যন্ত আসবে। ফার্দার আরো যদি আমি বাড়াই, এবার সি পয়েন্টে আসার পরে আমার সমস্ত কাজ শেষ, ক্লোরিনের আর কোনো কাজ নেই। তখন আমি যে অত্যাধিক এরপরে যদি ফার্দার আমি আরো ক্লোরিন মেশাই তাহলে কিন্তু সেটা দেখো 45 ডিগ্রিতে উঠে যাবে, অর্থাৎ 45 ডিগ্রিতে কোনো উঠে যাওয়া মানে ইন্ডিকেট করছে যা আমি দিচ্ছি হরাইজন্টাল ডিরেকশনে ভার্টিক্যাল ডিরেকশনে সেটা থাকছে। অর্থাৎ অ্যাপ্লাইড ক্লোরিন হরাইজন্টাল ডিরেকশনে যা দিচ্ছি ভার্টিক্যাল ডিরেকশনে রেসিডুয়াল ক্লোরিন কিন্তু সেই থাকছে সেম। অর্থাৎ তারপরে আমি যত পরিমাণ আমি ক্লোরিন দেব সেই পুরোটাই অব্যবহৃত অবস্থায় রেসিডুয়াল হিসেবে পড়ে থাকবে। তাহলে বোঝা গেল যে ব্রেক পয়েন্ট ক্লোরিনেশনটা কি জিনিস। অর্থাৎ ব্রেক পয়েন্ট ক্লোরিনেশন হচ্ছে সেই ক্লোরিনেশনটাকে বোঝাবে যখন কিনা, যেমন এই সি হচ্ছে এক্ষেত্রে ব্রেক পয়েন্ট, অর্থাৎ এরপরে আমি যে পরিমাণ ক্লোরিনই দেব সেই ক্লোরিনটা আমার রেসিডুয়াল ক্লোরিন হিসেবে পড়ে থাকবে। তার মানে ব্রেক পয়েন্ট ক্লোরিনেশন সেই পরিমাণ ক্লোরিনকে রিপ্রেজেন্ট করে যার বাইরে গিয়ে আমি যদি আর কোনো অত্যাধিক পরিমাণে ক্লোরিন দিই সেটা সম্পূর্ণভাবে রেসিডুয়াল হিসেবে পড়ে থাকবে। আচ্ছা, হেয়ার রেসিডুয়াল ক্লোরিন টু বি এনশিওরড 0.2 to 0.3 mg per liter, অর্থাৎ ব্রেক পয়েন্টের পরে গিয়ে আমাকে এমন ভাবে ফিট করতে হবে ক্লোরিনটাকে যাতে আমার 0.2 থেকে 0.3 mg per liter এই পরিমাণ রেসিডুয়াল ক্লোরিন থাকে। আচ্ছা, নেক্সট আমরা চলে যাব সুপার ক্লোরিনেশন। সুপার ক্লোরিনেশন কি জিনিস? ইট ইজ দ্য অ্যাডিশন অফ এক্সেসিভ অ্যামাউন্ট অফ ক্লোরিন টু ওয়াটার বিয়ন্ড ব্রেক পয়েন্ট ক্লোরিনেশন। আমরা সুপার ক্লোরিনেশনের ক্ষেত্রে কিন্তু ব্রেক পয়েন্ট ক্লোরিনেশনের বাইরে গিয়েও ক্লোরিনেশন করব। Here the chlorination is done here the chlorination dose is 5 to 15 mg per liter, অর্থাৎ প্রত্যেক লিটারে 5 থেকে 15 mg কিন্তু আমাদের দিতে হবে ডোজ। It is done in some special cases, খুব গুরুত্বপূর্ণ, ভালো করে শুনবে। It is done in some special cases of highly polluted water or during epidemic of ওয়াটারবর্ন ডিজিজ, অর্থাৎ কোনো জায়গায় যদি একটা এপিডেমিক আকারে ছড়িয়ে যায় ওয়াটারবর্ন ডিজিজ বা হাইলি পলিউটেড ওয়াটার আছে সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো ধরনের রিস্ক না নিয়ে সুপার ক্লোরিনেশনে যাব। অর্থাৎ আমরা জানি যে বিয়ন্ড ব্রেক পয়েন্টের পরে আর কোনো ক্লোরিনের প্রয়োজন নেই, তা সত্ত্বেও আমরা বিয়ন্ড ব্রেক পয়েন্ট কিন্তু ক্লোরিনেশন করে যাব, কোনো ধরনের রিস্ক নেব না। তাহলে বোঝা গেল। নেক্সট হচ্ছে ডিক্লোরিনেশন। হোয়াট ইজ ডিক্লোরিনেশন? when the excessive chlorine after superchlorination is removed, the process is known as dechlorination, অর্থাৎ সুপার ক্লোরিনেশন প্রসেসের পরে আমাদের বোঝাই যাচ্ছে পরিষ্কারভাবে যে ব্রেক পয়েন্ট ক্লোরিনেশনের পরে আমরা ক্লোরিনেশন করছি সুপার ক্লোরিনেশনের ক্ষেত্রে, সুতরাং আমাদের অত্যাধিক পরিমাণ রেসিডুয়াল ক্লোরিন থাকবে। এই রেসিডুয়াল ক্লোরিন যেটা অত্যাধিক পরিমাণ থাকছে সেটাকে তুলে নেওয়ার অর্থাৎ রিমুভ করার যে প্রসেস সেটাকে বলা হয় ডিক্লোরিনেশন। এই ডিক্লোরিনেশন প্রসেসে কিছু ডিক্লোরিনেটিং এজেন্ট ইউজ করা হয়, যার মধ্যে অন্যতম হচ্ছে সালফার ডাইঅক্সাইড SO2, সালফার ডাইঅক্সাইড, অ্যাক্টিভেটেড কার্বন এবং সোডিয়াম থায়োসালফেট। এই তিনটে নাম মনে রাখতে হবে। তো এই ছিল খুব ব্রিফ তথ্য সংক্ষেপে ক্লোরিনেশন এবং তার টাইপ সম্পর্কে। এবং এখান থেকে কিন্তু অনেক এমসিকিউ আসে, তার মধ্যে যেমন আমি প্রথমেই বলে রাখি প্লেন ক্লোরিনেশনের ক্ষেত্রে কি এমসিকিউ আসতে পারে, এখান থেকে জিজ্ঞাসা করতে পারে কোন ধরনের জলের ক্ষেত্রে প্লেন ক্লোরিনেশন আমরা ব্যবহার করব। সেক্ষেত্রে কিন্তু আমার লেক
এবং রিজার্ভার যেখানে তুলনামূলক পরিষ্কার জল, সেক্ষেত্রে অ্যান্সারটা হবে। নেক্সট প্রি ক্লোরিনেশন, তোমাকে অপশন দিতে পারে বিফোর ফিল্ট্রেশন, আফটার ফিল্ট্রেশন, এইভাবে দিতে পারে। তোমাকে চুজ করতে হবে যে বিফোর ফিল্ট্রেশন যখন করা হয় তখন তাকে প্রি ক্লোরিনেশন বলে। পোস্ট ক্লোরিনেশন তো সেম, তোমাকে চুজ করতে হবে অ্যান্সারটা যে আফটার ফিল্ট্রেশন প্রসেস। ডাবল ক্লোরিনেশন, এটা তো খুব সহজ, বোঝাই যাচ্ছে, বোথ হবে সেক্ষেত্রে। বা এক্ষেত্রে কোশ্চেন দিতে পারে ডাবল ক্লোরিনেশন কখন করব, তখন ওই দিতে হবে হাইলি টারবাইড এবং কন্টামিনেটেড ওয়াটারের ক্ষেত্রে। ব্রেক পয়েন্ট ক্লোরিনেশনের ক্ষেত্রে দিতে পারে ব্রেক পয়েন্ট ক্লোরিনেশন কি রিপ্রেজেন্ট করতে হবে, ওই অ্যান্সার হবে একটাই, যে ইট রিপ্রেজেন্ট দ্য পয়েন্ট বিয়ন্ড হুইচ এনি ফার্দার অ্যাডিশন অফ ক্লোরিন উইল অ্যাপিয়ার অ্যাজ ফ্রি রেসিডুয়াল ক্লোরিন। নেক্সট সুপার ক্লোরিনেশন, এক্ষেত্রে খুব কমন একটা কোশ্চেন এবং অনেক কম্পিটিটিভ এক্সামিনেশন আমি দেখেছি এটা আসে, যে কখন এই সুপার ক্লোরিনেশন আমরা করব। ওই এপিডেমিক বলে একটা অপশন থাকে, ওয়াটারবর্ন ডিজিজ এপিডেমিক, সেটা কিন্তু তোমাদের এটা অ্যান্সার করতে হবে এক্ষেত্রে। এছাড়া অন্য আসতে পারে, আমরা তো আলোচনা করেছি। এবার ডিক্লোরিনেশন যেটা আছে, ডিক্লোরিনেশনের ক্ষেত্রে আমাদের যে কমন কোশ্চেন যেটা আসে সেটা হচ্ছে ডিক্লোরিনেটিং এজেন্টের নাম দেবে, সেক্ষেত্রে সালফার ডাইঅক্সাইড থাকতে পারে, অ্যাক্টিভেটেড কার্বন থাকতে পারে, সোডিয়াম থায়োসালফেট থাকতে পারে। অপশনের মধ্যে থেকে যেটা তোমার থাকবে সেটা, বা তিনটেই থাকতে পারে, অল অফ দেম করতে হবে। তো এই ছিল আমাদের এমসিকিউ কি আসতে পারে। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলো সরকারি চাকরির পরীক্ষায় আসে, তার মধ্যে দু চারটে আমি আলোচনা করে দিচ্ছি। যেমন প্রথম যেটা থাকতে পারে, ডিসইনফেকশন অফ ওয়াটার হেল্পস ইন, অর্থাৎ ডিসইনফেকশন করলে ওয়াটারে কি হেল্প হয়, সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার করতে হবে কিলিং প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, অর্থাৎ প্যাথোজেনিক ব্যাকটেরিয়া মারার জন্য ইউজ হয়। নেক্সট যেটা থাকতে পারে সেটা হচ্ছে ক্লোরিন ডিমান্ড অফ ওয়াটার ইজ ইকুয়াল টু, অর্থাৎ ক্লোরিন ডিমান্ড অফ ওয়াটার, অর্থাৎ জলের ক্লোরিন ডিমান্ডটা কি জিনিস। দেখো আমরা এখানে গ্রাফটাতে চলে গেলে দেখতে পাবো যে অ্যাপ্লাইড ক্লোরিন হরাইজন্টাল ডিরেকশনে রয়েছে, উপরে রয়েছে রেসিডুয়াল ক্লোরিন। দেখো আমরা যে পরিমাণ অ্যাপ্লাইড ক্লোরিন দিচ্ছি, অর্থাৎ অ্যাপ্লাইড ক্লোরিন যদি আমার 10 mg হয় তাহলে কিন্তু রেসিডুয়াল থাকবে 8। তাহলে এই যে 10 - 8, এই 2 তাহলে কোথায় গেল, এই 2 mg, সেটা কিন্তু আমার জলের মধ্যে ভাইরাস এবং ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করার জন্য ইউজ হয়েছে। এই যে 2, অর্থাৎ অ্যাপ্লাইড ক্লোরিন মাইনাস রেসিডুয়াল ক্লোরিন, এটা কিন্তু আমার হচ্ছে ক্লোরিন ডিমান্ড, ওয়াটারের ক্লোরিন ডিমান্ড। তাহলে আমার অ্যানসারটা কি হবে, ক্লোরিন ডিমান্ড ইজ ইকুয়াল টু অ্যাপ্লাইড ক্লোরিন মাইনাস রেসিডুয়াল ক্লোরিন। নেক্সট আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে দ্য প্রসেস হুইচ ইনভলভস ক্লোরিনেশন বিয়ন্ড ব্রেক পয়েন্ট ক্লোরিনেশন। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা কিন্তু আসে, অন্ততপক্ষে আমার অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে এটা কিন্তু অনেক জায়গাতে আমি দেখেছি। তাহলে ব্রেক পয়েন্ট ক্লোরিনেশনের বাইরে যে ধরনের ক্লোরিনেশন করা হয় সেটাকে বলা হয় সুপার ক্লোরিনেশন, অ্যানসারটা হবে সুপার ক্লোরিনেশন। এছাড়া আরেকটি কোশ্চেন, দ্য পার্সেন্টেজ অফ ক্লোরিন ইন ফ্রেশ ব্লিচিং পাউডার ইজ অ্যাবাউট, এটা হবে 30 থেকে 35%, অর্থাৎ ব্লিচিং পাউডারের মধ্যে 30 থেকে 35% ক্লোরিন থাকে। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং কেমিক্যাল কম্পাউন্ড ক্যান বি ইউজড ফর ডিক্লোরিনেশন এজেন্ট। আমি একটু আগেই বললাম ডিক্লোরিনেশন এজেন্ট, এক্ষেত্রে তোমার SO2 থাকতে পারে অপশানে, অ্যাক্টিভেটেড কার্বন থাকতে পারে, অথবা থাকতে পারে সোডিয়াম থায়োসালফেট, বা তিনটেই থাকতে পারে, তোমাকে অল অফ দেম তখন করতে হবে, এটাও একটা গুরুত্বপূর্ণ। এছাড়া নেক্সট কোশ্চেন যেটা আমি বলবো সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব কমন, অনেক পরীক্ষাতেই আসে, সেটা হচ্ছে দ্য সুইটেবল মেথড ফর ডিসইনফেকশন অফ সুইমিং পুল ওয়াটার। সুইমিং পুলের ওয়াটারের ক্ষেত্রে আমরা কোন ধরনের ডিসইনফেকশন প্রসেস করব, অ্যানসারটা হবে আলট্রাভায়োলেট রে ট্রিটমেন্ট। এটা মনে রাখবে যে সুইমিং পুলের ক্ষেত্রে আমরা আলট্রাভায়োলেট রে ট্রিটমেন্ট করে ডিসইনফেকশন করি। তো আজকে এই ছিল ছোট ভিডিও। ভিডিওটা ভালো লাগলে তোমরা শেয়ার করবে, লাইক করবে, আর সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে কি হয়, আমি আরো উৎসাহিত হব নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। আর যদি কোনো তোমাদের কোশ্চেন থাকে, থাকার কোনো কথা নয়, প্রত্যেকেই খুব ভালো স্টুডেন্ট আশা করি, তো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে, আমি চেষ্টা করব আমার যথাসাধ্য চেষ্টার মাধ্যমে তোমাদের সেই উত্তরগুলো দেওয়ার। তো আজকের মতো এইটুকুই রইল ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আবারও বললাম, আর সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।